তিনি বর্তমানেতে বিটলেস সাইবার সিকিউরিটি লিমিটেডেতে সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আছেন। ভাইয়া আমাদের সাথে শেয়ার করবেন ইনসাইড দ্য মাইন্ড অফ এ হ্যাকার, এ গাইডলাইন টু অফ পেনিট্রেশন টেস্টিং, যেখানে তিনি তার গাইডলাইন সম্পর্কে, বাগ বাউন্ড এবং পেনিট্রেশন সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে শেয়ার করবেন। ভাইয়াকে আমি স্বাগত জানাচ্ছি যে আপনি আপনার সেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, স্লাইড তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া, স্লাইড দেখা যাচ্ছে। ওকে। আমরা আমাদের কমেন্টেতে ফিডব্যাকের জন্য আমরা একটা গুগল ফর্ম দিয়েছি। আপনাদের ফিডব্যাকটা আমাদেরকে একটু জানাবেন। আমাদের সাইবার সিকিউরিটি রিলেটেড সাইবার সিকিউরিটি পেজ আছে, সাইবার সিকিউরিটি ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, লিঙ্কডইন পেজ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেগুলো আমরা আমাদের কমেন্টেতে শেয়ার করে দিয়েছি। ওকে, সো আমরা একটু ইথিক্যাল, যেহেতু হ্যাকিং নিয়ে কথা হচ্ছে, তো বেসিক থেকে একটু শুরু করি। ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে এমন যে কোনো অথরাইজড, অর্থাৎ কোনো অর্গানাইজেশন যদি আপনাকে অথরাইজড করে কোনো অ্যাপ্লিকেশন বা তাদের কোনো প্রোডাক্ট বা তাদের কোনো সার্ভিস পেন টেস্ট করার জন্য, তাহলে আপনি সেটার উপর যখন অ্যাটাক করবেন এইটা ইথিক্যালি থাকবে। এর বাইরে যদি কোনো কিছু করেন সেটা আনইথিক্যাল হবে। আপনার ইন্টেনশন যদি পিওর থাকে, নো প্রবলেম। আপনি যদি আনঅথরাইজড হন তাহলে কিন্তু এটা আনইথিক্যাল হয়ে যায়। সো ইথিক্যাল হ্যাকিং এর কিছু ক্যারিয়ার প্যাথ আছে। এটা হচ্ছে আপনি ইথিক্যাল হ্যাকিং শুরু করবেন একটা স্টেজ। এই স্টেজের পরে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি বাগ বাউন্টিও করতে পারেন, আপনি রেড টিমিং এক্সারসাইজও করতে পারেন, আবার পেন টেস্টিংও করতে পারেন। সো মেইনলি বাগ বাউন্টি হচ্ছে একটা ফ্রিল্যান্স ওয়ার্ক, আর রেড টিমিং এক্সারসাইজ হচ্ছে আপনার একটা অর্গানাইজেশনে আপনাকে টার্গেট দেওয়া হবে যে আমার এই পর্যন্ত এক্সেস নিতে হবে, এর বেশিও নিবেন না, পসিবল হলে এই পর্যন্তই নিতে পারবেন। আর পেন টেস্টিংটা হচ্ছে একটা ওভারঅল অ্যাপ্লিকেশন। আমরা যদি ওয়েব অ্যাপ্লিকেশন এক্সাম্পল হিসাবে দেখি, তাহলে এখানে যত মাইনর ইস্যুই হোক সেখান থেকে শুরু করে ক্রিটিক্যাল ইস্যু পর্যন্ত আপনি প্রত্যেকটা ফাইন্ডিংস ডিটেইলড রিপোর্ট করে একটা অর্গানাইজেশনকে ডেলিভারি করবেন। এবং পেন টেস্টিং এর আরেকটা ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে আপনি পেন টেস্ট করতেছেন, বাগ বাউন্টিতে যেটা হয় কি, যে একজন একটা বাগ পাইছে, ফর এক্সাম্পল এক্সএসএস। তো এক্সএসএস পর্যন্তই ধরেন স্টোরড এক্সএসএস পাইছেন, আপনি নর্মালি রিপোর্ট করে দিবেন এবং আপনাকে কোম্পানি বাউন্টি দিবে, এই পর্যন্তই আর কি, ইন্টারাকশন শেষ। বাট পেন টেস্টিং এ যেটা হয়, অনেক সময় আপনাকে এটা পাওয়ার পরে প্রিভিলেজ আরো একটু গেইন করা যায় কিনা। ধরেন আপনি ইউজার ইনডে একটা ইউজার হিসেবে লগ ইন করার পরে আপনি অ্যাপ্লিকেশন একটা স্টোরড এক্সেসেস পাইছেন, সেই জায়গাতে অ্যাডমিন কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। তো অ্যাডমিন এসে যদি আপনার স্টোরড এক্সেসেস এর জায়গাটা ভিউ করে, সেই ক্ষেত্রে যদি ফায়ার করে, আপনি অ্যাডমিনের কুকি পাবেন এবং আপনি এটার ইমপ্যাক্টটা যেটা আছে সেটা অনেক হাই স্কেলে দেখাইতে পারবেন, যে একটা নর্মাল ইউজার অ্যাডমিনের কুকি স্টিল করছে। সো এই প্রপার যে ডিটেলটা আপনি পাইলেন, এটা একটা রিপোর্ট করে কোম্পানিকে দিতে পারবেন, মানে ডেলিভারি করতে পারবেন। আর এইটার সিবিএসএস স্কোর নর্মাল হচ্ছে যেই নর্মাল এক্সেসেস যেটা পাবেন স্টোরড এক্সেসেস, এখান থেকে একটু হাই ইম্প্যাক্টে চলে যাবে। তো পেন টেস্টিং এই জিনিসটা একটু মাথায় রাখতে হয়, যে আপনি কতটুকু পর্যন্ত যাইতে পারতেছেন, মানে মুভ করতে পারেন আর কি। পাশাপাশি ইথিক্যাল হ্যাকিং এর কিছু গোলস আছে, সেটা হচ্ছে কিছু না, মেইনলি দুইটাই। সিকিউরিটি ইমপ্রুভ করা, অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশন বলেন বা যেটাই বলেন, যেখানে আপনি পেন টেস্ট করতেছেন বা হ্যাকিংটা যেই সফটওয়্যারের মধ্যে হচ্ছে বা যেখানে অ্যাটাক সার্ফেস যেটা আর কি, এটার সিকিউরিটিটা আলটিমেটলি দিন শেষে কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। সেটা আপনি বাগ ভালনারেবিলিটিস আইডেন্টিফাই করার পরে, জানানোর পরে তারা সেটা আপডেট করতেছে, প্লাস
ওই যে টিমটা আছে, অর্থাৎ যে কোম্পানি এই সফটওয়্যারটা ম্যানেজ করতেছে, এই সফটওয়্যার যারা ম্যানেজ করতেছে তারাও কিন্তু আস্তে আস্তে এখান থেকে অ্যাডপ্ট হচ্ছে যে ইন প্রিভিয়াস ইন ফিউচার তারা কিভাবে এই সিকিউরিটি গুলো ইমপ্রুভ করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নট টু এক্সপ্লয়েট। তো আপনি আহ, এই জায়গায় একটা মাইন্ডসেট রাখতে হবে যে আপনি কোনো বাগ পাওয়ার পরে বা ভার্নাবিলিটিস পাওয়ার পরে সেটাকে আপনি আনএথিক্যাল ওয়েতে এক্সপ্লয়েট করতে পারবেন না। এটার একটা ব্যারিয়ার আছে, আপনাকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে করতে হবে, এটুকু আর কি সীমাবদ্ধতা থাকে। কারণ অনেক সময় হয় কি, আপনার লাইভ সার্ভার গুলোতে অর্থাৎ প্রোডাকশন সার্ভার গুলোতে হাইলি অ্যাটাক করার মতো স্কোপ দেয় না, বা যতটুকু লিমিটে করা যায় এতটুকু একটা লিমিটেশন থাকে। তো এই লিমিটেশনটাও একটু মাথায় রাখতে হয়। আচ্ছা, একটা ফ্যাক্ট সেটা হচ্ছে পেন টেস্টিং কেন জরুরি। একটা অর্গানাইজেশন কেন পেন টেস্টিং করবে, তার কোনো দরকার আছে? দরকার হচ্ছে ফিনান্সিয়াল লস এবং ব্র্যান্ড রেপুটেশন ড্যামেজ থেকে বাঁচার জন্য। এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে অনেকে করে থাকে। আবার ম্যাক্সিমাম যেটা বাংলাদেশে হয় সেটা হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স মেইনটেইনের জন্য। ধরেন একটা ফিনান্সিয়াল কর্পোরেশন আছে, তো ধরেন একটা ব্যাংক, সে কেন ভিএপিটি করাবে বা পিটি করাবে? তারা পিটি করায় মেইনলি, অর্থাৎ বাংলাদেশে মেইনলি হচ্ছে পিটি করানোর একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কমপ্লায়েন্স বাইপাস করা। এই জন্য তারা পিটি করায়, এবং বাংলাদেশ ব্যাংক দিন শেষে এই রিপোর্টটা নেয় এবং তার উপরে ব্যাংকের পারমিশন দেয় যে আপনার অ্যাপ চলতে পারবে কি চলতে পারবে না। এরকম একটা রেগুলেশন আসার জন্যই তারা পেন টেস্ট করায়। এটা বাংলাদেশের সিনারিও। বাট এখন অনেক ইন্ডাস্ট্রি আসতেছে যারা চাইতেছে যে তাদের অ্যাপ আসলে সিকিউর হোক, তবে খুবই কম, রেয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্সটা ইমপ্রুভ করার জন্য, যেটা প্রিভিয়াসলি বললাম যে একটা টিম থাকে, ডেফিনেটলি একটা টিম থাকে একটা অর্গানাইজেশনের সিকিউরিটি পার্টে। তো তারা চেষ্টা করে যে যখন রিপোর্ট গুলো আসতেছে, তারা প্রিভিয়াস কোনো অ্যাপ ডেভেলপমেন্টে গেলে বা হচ্ছে ধরেন এই অ্যাপটাতে আর কোন কোন ফাংশন আছে, কোন এপিআই গুলো আছে যেগুলোতে আমি এই ফাইন্ডিংসটা মিলায়ে দেখে আবার একটু আপডেট করতে পারি। অনেক সময় হয় পেন টেস্টিং এর স্কোপ ডিফাইন করা থাকে, অর্থাৎ বলে দেওয়া থাকে যে আপনি এই এপিআই পর্যন্ত বা এই অ্যাপ্লিকেশনের এই লেভেল পর্যন্ত আপনি টেস্ট করবেন, পরের পার্টটা হচ্ছে আমরা আহ, করতে দিব না, বা এখন করব না, বা পরে করব। তো হয় কি, তারা এইগুলা থেকে শেখার পরে ওইগুলাতে ইমপ্লিমেন্ট করে যদি তারা নিজেরা ইন্টারনাল টিমস যদি কোনো কিছু ফাইন্ডিংস করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ইমপ্রুভ করতেছে। আরেকটা বিষয় হচ্ছে সাপোর্ট বিজনেস কন্টিনিউটি। এইটা হচ্ছে রেগুলার বেসিসে আপনি চিন্তা করতে পারেন, একটা ব্যাংক 1 ঘন্টার জন্য যদি ডাউন থাকে, সে ব্যাংকের রেপুটেশনাল হিউজ ড্যামেজ হবে। প্লাস বিজনেস কিন্তু কন্টিনিউ হচ্ছে না, ওই 1 ঘন্টার জন্য ডাউন হয়ে গেছে। তো আপনি যদি পেন টেস্টিং না করান, বা ভিএ মানে ভিএ বা পেন টেস্টিং যেটা বলেন আর কি, যদি না করান, এন্ড অফ দা ডে এই অ্যাটাকটা কন্টিনিউয়াস হবে এবং আপনার বিজনেস ইম্প্যাক্ট করবে। অ্যাজ এ আমি ব্যাংকের একজন মানে ইউজার হিসেবে আমি চিন্তা করবো যে এই ব্যাংক আমার সাথে প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে ঝামেলা করতেছে, ওকে, আমি অন্য ব্যাংকে চলে যাব, এদের সার্ভিস আর ইউজ করবো না। তাহলে কাস্টমার লসেস এর একটা বিষয় আছে। তো বিজনেস ধরে রাখার জন্য হলেও পেন টেস্ট করা জরুরি, বিশেষ করে ফিনান্সিয়াল কর্পোরেশন। আচ্ছা, এখন পেনিট্রেশন টেস্টিং এর কিছু প্রসেস আছে। প্রসেসটা মেইনলি হচ্ছে এই 5টা প্রসেসে আমরা কাজ করি। প্রথমটা হচ্ছে রিকন, অর্থাৎ একটা সাবনেট বা একটা আইপি আপনাকে দিলে সেটা টোটালটা স্ক্যান করে রিকন করে আর কি আমরা দেখি যে এখানে কতগুলো লাইভ হোস্ট আছে বা হাবিজাবি কি কি আছে। রিকন মানে বিভিন্ন ভাবে রিকন করতে হয়, এমনও হয় যে শুধু বলে দেয় যে এই অর্গানাইজেশনের পেন টেস্ট হবে, আপনারা অ্যাসেট বের করে আপনারা আপনাদের মতো টেস্ট করেন। এরকম করে রিকোয়ারমেন্টস আসে। তো এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার জন্য আর কি আমরা রিকনটা করি, এবং রিকনের ডিটেল আমরা দেখবো একটু পর। দেন থাকে স্ক্যানিং। স্ক্যানিং এ ভার্নাবিলিটিস আইডেন্টিফাই হয় কিন্তু এক্সপ্লয়টেশন হয় না। ও বেসিক্যালি কিছু সিবিএসএস আছে যেগুলোর উপর ডিপেন্ড করে স্ক্যান চালাই, তবে এক্সপ্লয়েট করে না, শুধু ডিটেক্ট করে। ওকে, দেন এক্সপ্লয়টেশন। তো স্ক্যান করে যেগুলো পাওয়া যায় অনেক সময় এগুলো এক্সপ্লয়েট করতে হয়, ম্যানুয়ালি ডেফিনেটলি করতে হয়।
তারপর এক্সপ্লয়েট করার পর একটা সার্ভারে যদি ইনিশিয়ালি ওয়েব শেল, যেটা পাপন ভাই দেখাইছে কিছুক্ষণ আগে, ইনিশিয়ালি যদি ওয়েব শেল অ্যাক্সেস পান, দেন পোস্ট এক্সপ্লয়টেশনে যাইতে হবে, অর্থাৎ লেটারাল মুভমেন্ট। আপনি একটা নর্মাল ইউজার থেকে ওই সার্ভারের রুট ইউজার পর্যন্ত যাওয়ার একটা বিষয় থাকে। দেন রিপোর্টিং এবং এটার ফিক্সিং যে ওয়ে গুলো আছে, এই ডিটেল গুলা হচ্ছে তাদেরকে রিপোর্টের মধ্যেই জানাইতে হয়। ওকে, রিকন। রিকন জিনিসটা হচ্ছে আপনাকে একটা টার্গেট দিছে, ফর এক্সাম্পল এখানে একটা আইপি রেঞ্জ আছে। একটু কাইন্ডলি জানাবেন, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে দেখতে সরাসরি। ওকে ওকে, ফাইন। আচ্ছা, এখানে একটা টার্গেট দিয়ে দিছে যে আমাদের এই সাবনেটে যতগুলো আইপি আছে, এখান থেকে যতগুলো ডোমেইন আপনি বের করতে পারবেন, বের করে আপনি এইগুলাতে হচ্ছে অ্যাটাক চালান। এবং এটার একটা টাইম থাকে, পেন টেস্টিং একটা টাইম থাকে, যে আমি 2 সপ্তাহ পেন টেস্ট করাবো বা 1 মাস করাবো। এই 1 মাসের মধ্যে আমার অর্গানাইজেশনের যতগুলো আছে আপনারা যতটুকু খুঁজে পান ততটুকু বের করে কতগুলো ফাইন্ডিংস আছে সব ইন ডিটেল রিপোর্ট করে আমাদেরকে দিয়ে দিবে। তো টার্গেটটা দেওয়া হয়েছে। টার্গেটটা আমরা বিভিন্ন ভাবে রিকন করতে পারি। তার মধ্যে হোস্ট বলতে এখানে এই আইপিটাই আর কি, টার্গেটটাই বলা হচ্ছে। তো আইপি গুলো আপনারা পাওয়ার পরে যে কাজটা করবেন বা বা করা হয় আমাদের ক্ষেত্রে, যে আমরা ডোমেইন গুলো বের করার জন্য প্রথমে যেটা করি সেটা হচ্ছে আইপি রিভার্স করি। অর্থাৎ একটা আইপির আন্ডারে অনেকগুলা ওয়েবসাইট থাকতে পারে। হ্যাঁ, আপনি শেয়ার্ড হোস্টিং এরকম কোনো কিছু শুনছেন কেউ, যে শেয়ার্ড হোস্টিং ইউজ করছেন, বা বাংলাদেশে যে হোস্টিং বিজনেসটা হয় এটা ম্যাক্সিমাম কিন্তু শেয়ার্ড হোস্টিং এর মাধ্যমে হয়। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের আইপি পাইলে ওইটা আপনি যদি রিভার্স করেন, দেন দেখবেন যে অনেকগুলা, একটা আইপির আন্ডারে অনেকগুলা ডোমেইন বের হয়েছে। তো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রেও সেম জিনিসটা হতে পারে, যে একটা অর্গানাইজেশন একটা আইপির আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট তারা হোস্ট করতেছে। সো এই রিভার্স আইপি লুকআপটা করলে হয় কি, ওই ডোমেইন গুলো বের হয়ে আসে, তাহলে আমার অ্যাসেট গুলো বেড়ে যাচ্ছে। তো অ্যাসেট এইভাবেও ফাইন্ড আউট করা যায়, রিকন করে নেওয়া যায়। আচ্ছা, ডিএনএস রিকনও করা যায়, অর্থাৎ আপনি সাবডোমেইন গুলো অ্যাক্টিভলি এবং প্যাসিভলি দুই ভাবেই ব্রুট ফোর্স করে, অর্থাৎ বিভিন্ন টুলস আছে, আপনি সাবলিস্টার, সাবফাইন্ডার, অ্যামাস, ফাইন্ড ডোমেইন, অ্যাসেট ফাইন্ডার, এইগুলা হচ্ছে মেইনলি প্যাসিভ আর কি ডাটা, অর্থাৎ যেগুলা এক্সিস্ট করে ইন্টারনেট সার্ফেসে, এই বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে এনে আপনাকে একটা রেজাল্ট দিবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রুট ফোর্স করার একটা ব্যাপার থাকতে পারে। অর্থাৎ দেখেন, আপনার এমন একটা ডোমেইন আছে যে ডোমেইনটার নাম হচ্ছে ধরেন এক্সাম্পল 321.xyz.com। এখন এই জায়গায় এই এক্সাম্পল 321 কোথাও ডিটেক্ট করেনি, সাব ফাইন্ডার বলেন, সাবলিস্টার বলেন, অ্যামাস বলেন, ফাইন্ড ডোমেইন বলেন, অ্যাসেট ফাইন্ডার, কোথাও ডিটেক্ট করেনি। তখন আপনি একটা কাস্টম ওয়ার্ড লিস্ট বানানোর পরে ব্রুট ফোর্স করবেন এই জায়গায়। করার পরে আপনি দেখবেন যে আপনার যে ওয়ার্ড লিস্ট আছে, এই ওয়ার্ড লিস্ট থেকে ইনুমারেট হয়ে একটা সাবডোমেইন আপনি বের করে ফেলছেন, যেটা খুবই ইউনিক। তো তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ড লিস্টও হইতে হবে সেই লেভেলের ইউনিক। একটা কোশ্চেন ছিল মনে হয় এর আগের সেশনে, যে আচ্ছা, কান্ট্রি বেস হচ্ছে আপনার ইয়ে করা যায় বা ল্যাঙ্গুয়েজ বেস ওয়ার্ড লিস্ট জেনারেট করা যায়। এটা বিভিন্ন ক্রলার আছে, আপনারা একটু দেখবেন, গুগলে দেখলে পেয়ে যাবেন যে আপনার হচ্ছে ক্রলার দিয়া ক্রল করে, ওয়েবসাইটটা করে ওখান থেকে ওয়ার্ড গুলা নিয়ে নিয়ে ও নিজের মতো করে একটা ওয়ার্ড লিস্ট গেদার করে দেয়। তো আপনি এইভাবেও সাবডোমেইন ইয়ে করা ট্রাই করবেন, বের করা ট্রাই করবেন। আচ্ছা, থার্ডে যেটা আসতেছে সেটা হচ্ছে গিটহ্যাব। আচ্ছা, গিটহ্যাবে অনেক সময় ডোমেইন দিয়ে সার্চ করলে বা মেন ডোমেইন দিয়ে সার্চ করলে অনেক সময় আপনার ইয়েগুলো চলে আসে, অনেক সাবডোমেইনই পাওয়া যায়। আবার হচ্ছে অনেক ইনফরমেশন পাওয়া যায়, ইভেন একটা অর্গানাইজেশনের জেডব্লিউটি টোকেন থেকে শুরু করে, মানে হয় কি, তারা ডেভেলপ করার পর অনেক সময় গিটহাবে ওপেনলি রেখে দেয়, অত কেয়ার করে না যে কে দেখবে আমার প্রোফাইলে এসে। বাট অনেক সময় পাসওয়ার্ড লিক হয় হিউজ লেভেলের, এই ধরনের মিসকনফিগারেশন বাগ প্রচুর পাওয়া যায়। আচ্ছা, আরেকটা আছে শোডান। আচ্ছা, শোডানে হচ্ছে আপনি এখানে রিকন করার পরে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে অরিজিন আইপি। আপনারা তো ক্লাউডফেয়ারের নাম শুনছেন না?
ক্লাউডফেয়ারটা করে কি আপনার হচ্ছে মেইনলি ওয়াফের জন্য এটা ডিপ্লয় করা হয়। তো একটা ওয়েবসাইটকে ও টোটালি হচ্ছে ওর যে অরিজিন আইপি বা হাবিজাবি যা আছে সবকিছু সে তার একটা কাভারেজের মধ্যে নিয়ে নেয়, যাতে করে এগুলা বাহিরে কোথাও না আসে বা অ্যাটাক গুলো গেলে যাতে ক্লাউডফেয়ার এটাকে মিটিগেট করতে পারে, কিন্তু কোনোভাবেই মেইন সার্ভার পর্যন্ত যাইতে পারবে না। তো এই ধরনের প্রোটেকশন যখন দেওয়া থাকে কোনো ওয়েব সার্ভারে বা ওয়েবসাইটে, তখন হচ্ছে আপনার এই অরিজিন আইপি, অর্থাৎ প্রথমে যেটা বলতেছিলাম যে একটা রিভার্স আইপির আন্ডারে এই সাবডোমেন গুলো বের হচ্ছে। তো এই আইপি গুলো নর্মালি পাওয়া যায় না। আপনি যদি hackerone.com পিং করেন তাহলে একটা আইপি পাবেন, যে আইপিটা নর্মালি হচ্ছে ইয়েতে দিলে আইপি ইনফরমেশন নিতে গেলে দেখবেন যে এটা হচ্ছে একটা ক্লাউডফেয়ার এর আইপি। তো ক্লাউডফেয়ার এর আইপিতে আপনি যত ধরনের স্ক্যানিং ই চালান, ও আসলে আউটপুট দিন শেষে কিছু দিবে না। এদিকে যে চেষ্টা করতেছে তার চেষ্টা পুরা বৃথা আর কি। তো অরিজিন আইপিটা বের করতে পারলে সেই ক্ষেত্রে আবার আপনি স্ক্যান করতে পারবেন যে কতগুলো পোর্ট ওপেন আছে, বা এই জায়গায় হচ্ছে কোনো ব্রুট ফোর্স করার পরে অন্য কোনো বা অন্য কোনো সার্ভার আসতেছে কিনা, হাবিজাবি অনেক কিছুই আছে। অরিজিন আইপি পেলে আবার এমনও হয় যে আপনি হোস্টেড আর ইনজেকশনের মতো বাগগুলাও এক্সপ্লয়েট করতে পারবেন। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ ইন্টারনেট আর্কাইভ। তো ইন্টারনেট আর্কাইভ এটা একটা হিউজ রিসোর্স রিকন করার জন্য। আপনারা এক্সএসএস বলেন, আইডোর বলেন, এই ধরনের ভার্নাবিলিটিস গুলো ফাইন্ড আউটের জন্য এখান থেকে আপনি ইন পয়েন্ট গেদার করে নিতে পারবেন। অর্থাৎ একটা ওয়েবসাইটের কত ধরনের ইউআরএল আছে হাবিজাবি সবকিছুই আপনি ওয়েব আর্কাইভে পেয়ে যাবেন। তো এখান থেকে ইন পয়েন্ট নিয়ে আস্তে আস্তে আগাইতে হবে, এবং ইন বা প্যারামিটার বা ইন পয়েন্ট বুঝে প্যারামিটার ওয়াইজ আপনাকে পেলোড দিতে হবে, এবং ফাইনালি হয়তো বা এসএসএস বা এসকিউএল ইনজেকশন হাবিজাবি অনেক ধরনের ভার্নাবিলিটিস আপনারা পাবেন। ওকে, স্ক্যানিং। স্ক্যানিং মেইনলি আপনার ভিএ। তো এখানে স্ক্যানিং এর জন্য বিভিন্ন ধরনের টুলস ইউজ করা হয়, সেটা হচ্ছে নেসাস, এনম্যাপ, নিক্তো। এনম্যাপের মাধ্যমে নেটওয়ার্ক স্ক্যানিং হয় আর কি, পোর্ট স্ক্যান থেকে শুরু করে। এনম্যাপ আবার কাইন্ড অফ হচ্ছে আপনার কিছু সার্ভার আছে, এসএমবি সার্ভার, এফটিপি সার্ভার, এগুলার অটোমেটিক এক্সপ্লয়টেশনও মাঝে মাঝে করে থাকে। তবে নেসাসটা টোটালি স্ক্যান, এটা শুধু ওয়েব অ্যাপ্লিকেশন স্ক্যান করবে, যদি কোনো ভার্নাবিলিটি তার সিভিএসএস সিভি ডাটাবেজের সাথে ম্যাচ করে, দেন আপনাকে আউটপুট দিবে যে হ্যাঁ এই ভার্নাবিলিটিসটা পোটেনশিয়ালি থাকতে পারে। আছে এটা কনফার্ম না, কনফার্ম হবো তখনই যখন হচ্ছে এটা এক্সপ্লয়েট করতে পারবো। এবং পেন টেস্টিং এর একটা জিনিস আছে যে আপনি উইদাউট প্রপার পিওসি, অর্থাৎ প্রুফ না রাখা কখনোই রিপোর্টটা দিতে পারবেন না ক্লায়েন্টকে। এটা ইম্পসিবল। আপনাকে প্রপারলি ইন ডিটেল সবকিছু শিওর হতে হবে, তারপর আপনি রিপোর্টটা ডেলিভারি করতে পারবেন। পোটেনশিয়াল কোনো ইস্যু এখানে আসলে রিপোর্ট হয় না, তবে স্ক্যানিং এ অনেক সময় হয় আর কি। তো স্ক্যানিং আমরা এনম্যাপ দিয়ে একটা সার্ভার স্ক্যান করতে পারি, মানে সাবনেট আর কি স্ক্যান করতে পারি। সাবনেটটা হচ্ছে 192.168 220 28 106 এরকম একটা আইপির সাবনেট ধরে আমরা হচ্ছে, সরি, 228.0, এবং এটা 24 এর সাবনেটটা ধরে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পর দেখতে পাচ্ছি এখানে এফটিপি, এসএসএইচ, এইচটিটিপি। আচ্ছা, এইচটিটিপিটা হচ্ছে ওয়েব সার্ভার, এফটিপিটা এফটিপি সার্ভার, এসএসএইচটা হচ্ছে আপনার অনেক সময় আপনার ভিপিএস এ লগ ইন করছেন হয়তো। তো এই ভিপিএস এ লগ ইন করার সময় যে প্রোটোকলটা ইউজ করা হয় এটা হচ্ছে এসএসএইচ। তো এই তিনটা ফাইন্ডিংস আমাদেরকে এনম্যাপ দিচ্ছে। তো আমরা ওয়েবের যেটা পাইলাম এটাতে একটু ফোকাস করব। এটা আমরা ওপেন করলাম আইপিটা, আইপিটা মার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আইপিটা ওপেন করার পরে দেখলাম যে একটা পেজ, খুবই নরমাল পেজ, ইট ওয়ার্কস, মানে এই সার্ভারটা কাজ করতেছে। আপনারা অনেক ওয়েবসাইট ব্রাউজ করার সময় এই সেম ডিফল্ট একটা পেজ পাবেন, এবং এই পেজটা পাওয়ার পরে অনেকে ইগনোর করে চলে যায়। বাট ফ্যাক্ট হচ্ছে এরপরে ব্রুট ফোর্স করে করে ডিরেক্টরি কোনোভাবে দেখতে হবে যে সামহাউ কোনো ডিরেক্টরি অ্যাক্সেস করা যায় কিনা। আচ্ছা, আমি এই
কোডটা হচ্ছে সরি, এই ওয়েবসাইটটা হচ্ছে ফাজিং এ বসালাম। এটা একটা কাস্টম ওয়ার্ড লিস্ট ছিল। তো এই ওয়ার্ড লিস্টটা ফাজিং করার পর, ফাজিংটা এর আগের সেশনে ভাই অনেক সুন্দর করে বুঝাইছে। তো আমি ইউজ করছি ফাপ। আপনারা চাইলে ডির সার্চ বা অনেক ধরনের ফাজিং টুলস আছে, আপনারা ইউজ করতে পারেন। তো এটা ফাজিং এর এট এ টাইম আমাদেরকে এই ওয়েবসাইট, টার্গেটেড ওয়েবসাইটটা স্ক্যান করার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ডিরেক্টরি আমাদেরকে এখানে ম্যাচ করছে, যেটার রেসপন্স সরি স্ট্যাটাস কোডটা ছিল হচ্ছে 301। বাদ বাকি কিছু কিছু ছিল কিছু বলতে একটা ছিল 200, বাকিগুলা 403 আর কি, ফরবিডেন এটা। তো যেটা 301 একটু আলাদা মনে হয়েছে, বা এখান থেকে রিডাইরেক্ট, 301 মানে রিডাইরেক্ট করে অন্য সাইটে নিয়ে যাওয়া। তো আমরা এইটাই আর কি ওপেন করছি। ওপেন করার পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সিক্রেট নামে ডিরেক্টরিতে গেলে আমাদের এখানে একটা ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে লোড হচ্ছে। এটা পাওয়ার পরে আমরা নর্মালি যে কাজটা করি, একটা ওয়ার্ডপ্রেস সাইট পাওয়ার পরে নর্মালি হচ্ছে অ্যাড মানে ক্রেডেনশিয়াল ব্রুট ফোর্সটা ট্রাই করি। তো এখানে উইক ক্রেডেনশিয়াল দিয়ে আমরা ট্রাই করছি অ্যাডমিন অ্যাডমিন বা অ্যাডমিন 1 2 3 এই ধরনের ওয়ার্ড লিস্ট আপনারা জেনারেট করে বার্ব সুইটের রিকোয়েস্ট নিয়ে ইন্ট্রোডারে সুন্দর মতো ব্রুট ফোর্স করবেন যদি ওয়াপ না থাকে। আর এই জায়গাটায় ওয়াপ না থাকার কারণ হচ্ছে মেইনলি লোকাল সার্ভার। আর ওয়াপ ডিপ্লয় করলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অরিজিন আইপি খুঁজে বের করার ট্রাই করবেন। অরিজিন আইপির বিষয়টা আগে বলছিলাম। আচ্ছা, এই শোডান থেকে আপনি হচ্ছে অরিজিন আইপি গুলা বা সেন্সেস নামে একটা সার্ভিস আছে, এগুলা থেকে একটু অরিজিন আইপিটা বের করার ট্রাই করবেন। কিছু না, আপনি জাস্ট যাবেন, যাওয়ার পরে মেইন ডোমেইন লিখে সার্চ দিবেন, অর্থাৎ টার্গেট ডোমেইন লিখে সার্চ দিবেন, তাহলে চলে আসবে যদি অরিজিন আইপি থাকে। আর অরিজিন আইপি বোঝার যে উপায় সেটা হচ্ছে যে এটা কোনো ডাটা সেন্টারের আইপি, সরি, কোনো ধরনের আপনার ফায়ারওয়ালের আইপি হবে না। অর্থাৎ ক্লাউডফেয়ার বলেন বা আকামাই বলেন, এই ধরনের কোন ধরনের আইপি হবে না। এই আইপিটা একটু আলাদা। ওকে, এনিওয়ে, সো ওইটা ব্রুট ফোর্স করার পর আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার পর নর্মালি শেল নিতে হবে। ওয়েব শেলটা এখানে হচ্ছে আপনাকে ড্রপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্লাগইনস এ যাওয়ার পরে আপনি কোনো প্লাগইনস এর ফাইল এডিট করতে পারেন, পিএইচপি ফাইল, অথবা আপনি হচ্ছে যে অ্যাপিয়ারেন্স এ গিয়ে থিমের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোও আপনি কাস্টম ওয়েব শেল দিয়ে, ওয়েব শেল নরমালি আপনি গিটহাবে সার্চ করলে পেয়ে যাবেন, গুগল বা গিটহাবে। তো আমরা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন একটা থিমের একটা সিঙ্গেল ডট পিএইচপি নামে একটা ফাইল এডিট করছি, যেখানে ওয়েব শেল কোডটা দেওয়া হয়েছে, এবং এই থিমটার নাম হচ্ছে 2017। সো পরের একটা স্ক্রিনশট আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ডট পিএইচপি, এইটাতে আপনার ভাই যেভাবে দেখাইছিল আর কি, যে সিএমডির প্যারামিটারের মধ্যে আমরা হচ্ছে কমান্ড এক্সিকিউট করতেছি এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইতেছে। ওকে, সো রিভার্সাল নিতে হবে। এখন রিভার্সাল নেওয়ার হিউজ পরিমাণ ওয়ে আছে, এবং এটা আপনাকে কাইন্ড অফ সেলফ ব্রুট ফোর্স করে করে আগাইতে হবে। যে অনেক সময় এনসি যদি ইনস্টল করাই থাকে সার্ভারে, ভাই যেটা বললো, তাহলে অটোমেটিক আপনি খুব ছোট একটা কমান্ড দিয়ে নিতে পারবেন। বাট এই ক্ষেত্রে আমরা পাইথন সার্ভার ইম্পোর্ট করে সেইটা দিয়ে সিস্টেম কল করে সরি সিস্টেমে সকেটের মাধ্যমে একটা রিভার্স শেল নিচ্ছি এই জায়গায়, ইন্টারাক্টিভ শেল। তো দেন হচ্ছে আমরা এই জায়গায় সার্ভারের আর কি ভার্সন বা কত সালে রিলিজ কোন সার্ভার ইউজ হইতেছে হাবি জাবি এই ইনফরমেশন নেওয়ার জন্য ইউনেম মাইনাস এ কল করছি এবং ইন ডিটেল আমাকে দিছে। আফটার দ্যাট আমি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ শেল পর্যন্ত নিতে পারছি। এখন কথা হচ্ছে আমরা পোস্ট এক্সপ্লয়টেশনে যাওয়ার, এটা হচ্ছে প্রথম ওয়ে। সেকেন্ডলি যেটা করব সেটা হচ্ছে ওই সার্ভারের মধ্যে আমাকে মিস কনফিগারেশন খুঁজে বের করতে হবে। অনেক সময় থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে। এটা একদম শিওর না যে থাকবেই, বাট ম্যাক্সিমাম টাইমে থাকে। অনেকে আবার হচ্ছে লিনাক্সে কার্নেল ধরে ধরে এক্সপ্লয়েট বের করে নিজের কাছে রেখে দেয়, বা একটা অর্গানাইজেশন নিজে ডেভেলপ করে রেখে দেয়। এটা কখনো রিলিজ করে না, কারণ তাদের নিজেদের বিজনেস টিকায় রাখতে অনেক সময় ডেভেলপ করে রাখে।
তো আপনি হচ্ছে এই প্রিভিলেজ এসকেলেশন চেক করার জন্য সার্ভারের আপনার একটা বছর সিটিএফ করলেও এই জিনিসটা মোটামুটি কাজে লাগবে। ইউনিক্স এই যে একটা ফাইল আছে, এই ফাইলটা ইউনিক্স প্রিভিলেজ এসকেলেশন চেকিং এর জন্য একটা ফাইল আছে, এটা রান করে দেখতে পারেন। তো এইটা রান করার পর আমাকে এই সার্ভার বলছে যে ইটিসি পাসওয়ার্ড ইজ এ ক্রিটিক্যাল কনফিগারেশন ফাইল, ওয়ার্ল্ড রাইট ইজ সেট ফর ইটিসি পাসওয়ার্ড। ওকে, এইটা হচ্ছে আমাকে মানে যত লো লেভেলের ইউজারই হোক এটা মডিফাই অর্থাৎ রাইট করার মতো একটা পারমিশন আমার এই জায়গায় আছে। তো আমি নর্মালি হচ্ছে যে একটা পাসওয়ার্ড জেনারেট করার পরে এখানে রুটের যে পাসওয়ার্ডটা আছে সেই জায়গাটা একবারে রিপ্লেস করে দিয়ে দিছি, অর্থাৎ রুটের পাসওয়ার্ড ধরেন 1 2 3। আমি রুটের যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটের নিচে যেই রুট তারপরে হচ্ছে সেমিকোলন এবং পরবর্তী স্টেপটাই হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে আমি 1 2 3 4 এর হয়তো একটা, হয়তো না, এটা হচ্ছে যে একটা এনক্রিপশন, অর্থাৎ এখানে যে এনক্রিপশন সাপোর্ট করবে ওই ওয়াইজ এনক্রিপশনটা রাখছি এবং এটা সেভ করে রেখে দিছি। আফটার দ্যাট আমি ওই ইন্টারেক্টিভ শেলে এটা করার পরে যে কাজটা করছি সেটা হচ্ছে সু ইউজার কল করছে, অর্থাৎ সরি সু কল করছে এবং সে আমাকে বলছে ওকে ফাইন তাইলে তোমার পাসওয়ার্ড দাও। দেন পাসওয়ার্ড 1 2 3 4 এন্টার করার পরে হয়েছে কি সে আমাকে রুট প্রিভিলেজে নিয়ে গেছে। আপনার সেকেন্ড একটা স্ক্রিনশট আছে এই জায়গায় দেখতে পারবেন যেখানে আমাকে গ্রুপ দেখেন রুট করা আছে। সো আমি রুট গ্রুপে ঢুকে গেছি। এখন আমি এই সার্ভারে যা খুশি তাই করতে পারবো, ইভেন এই সার্ভারটা ডিস্ট্রয় করে দেওয়া পসিবল, মানে সব ফাইল আপনি চাইলে ডিলিটও দিতে পারেন। ওকে, রিপোর্ট করার জন্য কিছু বিষয় আহ মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে প্রথমেই টাইটেল দিতে হবে, তারপর ডিসক্রিপশন, স্টেপ টু রিপ্রোডিউস, তারপরে ইমপ্যাক্ট আপনাকে দিতে হবে এবং ডেফিনেটলি এই আপনি যে ফাইন্ডিংসটা পাইছেন এটা কিভাবে প্যাচ করবে সেই ফিক্সিং ওয়েটাও আপনাকে মার্ক করে দিতে হবে। এই পাঁচটা ওয়েতেই মেইনলি একটা পেন টেস্টিং রিপোর্ট ডেলিভার হয়। ওকে, সো আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে এই টোটাল ফাইন্ডিংসটা যেটা ছিল সেটার টাইটেলটা ইউজ করা হয়েছে ইউজেস অফ উইক ক্রেডেনশিয়াল লিডস টু দা ইন্টার সার্ভার টেক ওভার। আলটিমেটলি কিন্তু পুরো সার্ভারটাই টেক ওভারের সিচুয়েশন পর্যন্ত গেছে। আচ্ছা, সো ডিসক্রিপশনটা একটু মানে ছোট মনে হচ্ছে, অ্যাজ লাইক বাগ বাউন্টির মতো হচ্ছে না। আপনারা H1 এ গেলে অনেক রিপোর্ট পাবেন যেখানে তারা ডেসক্রিপশনে বা সামারিতে লেখে যে এক্সএসএস কি। একটা কোম্পানি যখন ভিএপিটি বা হচ্ছে আপনার বাগ বাউন্টি লঞ্চ করে ওখানে একটা সিকিউরিটি টিম থাকে এবং ওখানে যারা সিকিউরিটি টিম হিসেবে আছে তারা এক্সএসএস কি এটা জানে, এটা সামারি আপনার দিতে হবে না। আপনি অ্যাকচুয়াল ফাইন্ডিংস কি কি পাইছেন এইটুকু মানে এটার উপর একটা ওভারভিউ হিসাব করে একটা ডেসক্রিপশন দিবেন। এটা এমন না যে আমাকে এক্সএসএস বুঝাইতে হবে, তারপরে হচ্ছে এক্সএসএস কিভাবে কাজ করে, কেমনে কি হয়েছে, এত কিছু ইন ডিটেলের দরকার নাই। আপনি যতটুকু ছোট করে বোঝানো যায়, মানে ইম্প্যাক্টফুল কাজ করলে হবে, এরকম এমন না যে হাবিজাবি অনেক বড় লিখলে আমাকে ধন্যবাদ দিবে, এরকম না। আচ্ছা, রিপ্রোডিউসটা যেভাবে ছিল অর্থাৎ টোটাল আমরা যেই রিকন থেকে শুরু করব না, এটা শুরু হয় হচ্ছে আপনার ফাজিং থেকে শুরু হবে, কারণ আমরা সোর্সটা পাইতেছি কোন জায়গা থেকে প্রথম শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে শুরু করে এন্টায়ার সার্ভার অর্থাৎ রুট অ্যাক্সেস পর্যন্ত নেওয়া পর্যন্ত টোটালটাই স্টেপ টু রিপ্রোডিউসে ইন ডিটেল হিসেবে এটা লিখতে হবে। প্রত্যেকটা স্ক্রিনশট প্রুফ সহ লিখে সেটা ফিগার আউট করতে হবে যে এই স্ক্রিনশট এই পারপাসে হচ্ছে আহ, পাইছি বা দেওয়া হয়েছে রিপোর্টে। দেন আপনাকে একটা সিকিউরিটি ইম্প্যাক্ট দেখাইতে হবে। তো সিকিউরিটি ইম্প্যাক্ট হিসেবে আমরা প্রিভিয়াস যে বাগটা পাইলাম এটার ইম্প্যাক্ট হিসেবে এটা বলা হয়েছে এ থ্রেট অ্যাক্টর ক্যান গেইন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস টু দ্য অ্যাপ্লিকেশনস অ্যাডমিন প্যানেল প্রথমে। লেটার দ্য থ্রেট অ্যাক্টর ক্যান ইনজেক্ট ম্যালিসিয়াস কোড টু টেক ওভার দ্য ইন্টার সার্ভার। দেন আপনার এটা হচ্ছে ফিক্সিং ওয়ে কি, ফিক্সিং ওয়ে হচ্ছে যে কারেন্ট ক্রেডেনশিয়াল উইক ক্রেডেনশিয়ালটা ছিল এটা ডেফিনেটলি আপডেট করতে হবে এবং একটা স্ট্রং পাসওয়ার্ড পলিসির আন্ডারে গিয়ে সেটা আপডেট করতে হবে। এরকম নট লাইক যে 1 2 3 4 1 সরি admin@1 2 3 4 হ্যাশ হ্যাশ দিয়ে দিলাম মনে করলাম যে সিকিউর, আসলে তা না। একটা পাসওয়ার্ড পলিসি আছে, এটা মেইনটেইন করে কর্পোরেটকে আগাইতে হয়।
কিন্তু আই ডোন্ট নো, অনেক সময় হচ্ছে এরকমও পাসওয়ার্ড পাওয়া যায়, মানে খুবই দুঃখজনক একটা বিষয় যে আই লাভ ইউ 1 2 3 এরকম পাসওয়ার্ডও পাওয়া গেছে। মানে একটা অর্গানাইজেশনের পাসওয়ার্ড এরকম হয় কিভাবে আমি জানি না। দেন এটা একটু এনশিওর করতে হবে যে ওয়ার্ডপ্রেস সাইটে রেস্ট্রিক্টেড ইউজার ফ্রম মডিফাইং থিমস এন্ড প্লাগিং, অর্থাৎ প্লাগিং এন্ড থিমস এর যে কোড গুলো আছে, কোড বেস গুলো আছে, এগুলা যাতে একটা নর্মাল ইউজার মডিফাই করতে না পারে। এটা ডিফল্ট ভাবে থাকে, অনেক সময় মিসকনফিগারেশন কারণে এই ধরনের ভালনারেবিলিটিস থাকে, বা ওল্ড ওয়ার্ডপ্রেস ইউজ করলে অনেক ধরনের ইস্যুজই থাকে। তো একটু আপডেটেড থাকা ভালো। পুরানা স্টেবল যে ভার্সনটা চলে ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো একটু যে যেই ফ্রেমওয়ার্ক মেনটেন করবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, মানে স্টেবলটা ফাইন্ড আউট করে এটা অর্গানাইজেশনে আর কি ডিসাইড করবে, সিকিউরিটি টিম বা কিউএ টিম, যে এটা সব দিক থেকেই ভালো। অনেকে ব্যাকডেটেড অ্যাপ্লিকেশন ইউজ করে, যার কারণে এই ধরনের ভালনারেবিলিটিস গুলো পাওয়া যায়। সো রিপোর্টিং এর কিছু টিপস আছে, যেটা আমি আগেই বললাম, যে আননেসেসারি কন্টেন্ট, অর্থাৎ ওই যে আপনি এক্সএসএস পাইছেন, এখন এক্সএসএস কি এটা বোঝানোর ওইভাবে দরকার নাই। এটা কোম্পানি প্রোগ্রাম লঞ্চ করছে বা পিটি করতে দিছে, সে এইটুকু জানে যে এক্সএসএস কি বা কেন হচ্ছে হাবিজাবি এসব থাকে। আচ্ছা, দেন এক্সপ্লেইন করতে হবে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? তো এটা কেন, যে আমি এক পেন টেস্টার, আমি একটা আরসি পাইছি, তো আমারটা হচ্ছে যে সিবিএসএস স্কোর আসতেছে দেখা গেছে 4.3, কেন এটা তো 8.1 এ বা হাবিজাবি আরো বাড়ার কথা। এটা নিয়ে অনেক সময় বাগ বাউন্টিতে এই জিনিসটা অনেকে মন খারাপ করে, যে আমি একটা ক্রিটিক্যাল ইস্যু দিছিলাম আর সি, তো আমারটা এত ডাউনগ্রেড করছে, এত ট্রিগার করলো কেন, আমি এটা মানি না, বা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, রাগ করে। ইনফ্যাক্ট হচ্ছে আপনি চিন্তা করেন যে তারা একটা ওয়াইল্ড স্কোপ আপনারে দিছে, কিন্তু এমন একটা সার্ভারে আপনি আরসি পাইছেন যে সার্ভারে একটা অ্যাপ্লিকেশন 2021 সালে নর্মালি টেস্টিং পারপাসে ওখানে রাখা হয়েছিল, কোনো একটা কারণে সেখান থেকে রিমুভ করা হয়নি। সেখানে কোনো ক্লায়েন্টের ডাটা নাই। ওখানে জাস্ট যেটুকু ডাটা আছে স্যাম্পল ডাটা, মানে বিজনেসের অ্যাকচুয়াল ডাটাগুলো ওখানে নাই। এখন ওই সার্ভারে আপনি আরসি করার পরে যদি পুরো সার্ভারটা ডিলেটও করে দেন, একটা বিজনেসের বা একটা কর্পোরেট বা একটা কোম্পানির কোনো কিছু যায় আসে না। ও ডিলিট করতে ভুলে গেছে, বাট আপনি আনফরচুনেট ওখানে ঢুকে ডিলিট করে দিয়েছেন, তাহলে কাজটা একটু আগাই দিছেন। ও ট্রিগার করে যে তারপরে মিডিয়াম হোক, মিডিয়ামে মোটামুটি ট্রিগার করবে, ট্রায়াস করবে, সরি। তো এই ট্রায়াস করার পরেও যদি আপনি বাউন্টি কিছু পান, তাইলে আপনি এটা নিয়েই শুকরিয়া আদায় করা উচিত। অনেকে এটা নিয়ে মন খারাপ করে, বা আমাদের মধ্যেই অনেকে আছে যারা একটু এই বিষয়গুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড। যাই হোক, যদি মনে করেন যে একটা কোম্পানি, এই জিনিসটা একটু ফলো করবেন যে আপনি একটা ভালনারেবিলিটিস পাওয়ার পরে কোম্পানি, অনেক সময় কোম্পানি ক্লায়েন্ট মানে বাগ বাউন্টিতে পেন টেস্টিং আপনার হচ্ছে বোথ পার্টিসই এটা একটু অস্বীকার করে, কেন জানি যে আচ্ছা এটা পাইছো, আমি তো রিপ্রোডিউস করতে পারতেছি না। তারা কি করে, ইন্টারনালি একটা ছোট করে ফিক্স দেয় রিপোর্ট পাওয়ার পরে, তারপরে একটু ট্রাই করে যে কোনোভাবে কনভিন্স করা যায় কিনা যে এটা আপনারটা রিপ্রোডিউস করতে পারতেছি না, আপনি আরেকবার ট্রাই করে দেখবেন কিনা। তো অলরেডি যখন ফিক্স হয়েছে তখন আপনি ট্রাই করতে গেলে অনেক সময় হয় না। তো হয় কি, আপনি কোনো ভালনারেবিলিটিস পাওয়ার পরই রিপোর্ট করার আগে একটা পিওসি ভিডিও রাখবেন, যেটা আপনি রিপোর্টের সাথে, রিপোর্ট তো রাইটিং ওয়াইজ যায়, তো ভিডিও আপনি তো দিতে পারবেন না পেন টেস্টিং এ, বাট বাগ বাউন্টিতে দেওয়া যায়। তো এই পিওসিটা রাখবেন, যদি ইন ফিউচার এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখা দিবেন, দেন এটা আর কোনো সমস্যা হবে না আসলে। আচ্ছা, ইথিক্যাল হ্যাকিং এর কিছু লিগ্যাল বাউন্ডারিজ আছে। সেটা হচ্ছে আহ আপনি রিটেন পারমিশন ছাড়া, অর্থাৎ এনডিএ সাইন করা ছাড়া কোনো ধরনের, অনেক সময় হয় কি ওই বড় ভাইরা ফোন দেয় যে এই অ্যাপ্লিকেশনটা একটু টেস্ট করে দেওয়া যাবে, আমাদের প্রজেক্ট আছে, তুমি কাজ করতে থাকো, সমস্যা নাই, যা হবে আমি দেখবো। এই ধরনের হয়তো বা আপনারা ফার্দার যখন হচ্ছে ক্যারিয়ার একটু ডেভেলপ হবে, তো অনেকেই বলবে যে এইভাবে কাজ টাজ করতে, আপনি ডাইরেক্ট বলবেন ঠিক আছে, আপনার সাথে কোম্পানি যখন এনডিএ হয়েছে, আমারে কিচ্ছু করতে হবে না ভাই, একটু এনডিএ টা আপনার সাথে যে এনডিএ হয়েছে এটা আমারে দেখান, এইটুকু হলেই হবে। আর যদি কোনো অর্গানাইজেশন আপনাকে রিচ করে এবং কাজ করাতে চায়, তাহলে ডেফিনেটলি আপনি একটা রিটেন পারমিশন নিয়ে তারপরে যাবেন। কারণ
আপনি যেটা করতেছেন উনি যে পারমিশন দিছে এটার কোনো ডকুমেন্ট থাকলো না, সে চাইলেও আপনাকে ফাঁসায় দিতে পারবে। তো এই বিষয়গুলো একটু কেয়ারফুলি থাকবেন। আর আরেকটা বিষয় আছে যে কোম্পানি কিছু পলিসি দেয় যেটা হচ্ছে আপনি মানে ওইটার মধ্যে থেকে পেন টেস্ট বা অ্যাটাক করতে হবে। ফর এক্সাম্পল একটা ব্যাংকে আপনি কখনোই রেট লিমিট ট্রাই করবেন না, মানে করতে দেয় না। কারণ হয় কি অনেক সময় রেট লিমিটের জন্য হিউজ পরিমাণ লক চলে যায়। তো এটা একটু ইমব্যালেন্সও হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশন। যার কারণে ওখানে রেট লিমিটিং আপনি অনেক বাগ বাউন্টি প্রোগ্রামেও দেখতে পাবেন যে রেট লিমিটিং সেট করে দেওয়া আছে যে থ্রেড এতর বেশি যাবে না। তুমি রেট লিমিট ট্রাই করো, বাট ১০০টা থ্রেড বা ৪০টা থ্রেডের উপর যেন রিকোয়েস্ট পার সেকেন্ডে না আসে, এইটুকু মেনটেন করতে হয়। আর সাইবার ক্রাইম ইজ রিয়েল, এটা মানে ২০২৫-এ আইসা যদি কেউ ডিনাই করে যে আমি ওই লেভেলের অ্যানোনিমাস থাকবো, তাইলে পসিবল হয় না। এই যে লাজারাস যে এপিটিটা আছে এটা যে কাজটা করে অনেক সময় হচ্ছে আপনার অন্য দেশে মুভ করে আপনার ক্রাইম করে দেন হচ্ছে ওখান থেকে চলে যায় যাতে ওদেরকে ধরা না যায়। লাজারাস মেইনলি হচ্ছেন নর্থ কোরিয়ার একটা হ্যাকিং গ্রুপ। এরা একটা এপিটি আর কি অ্যাটাক স্টাইল আছে ওদের হাবিজাবি। ইন ডিটেল আপনারা ইনশাল্লাহ পরে জানবেন। তো আপনাকেও এইভাবেই আর কি চলতে হবে যাতে মানে আপনি ফুটপ্রিন্টস থাকে, এই 25 সালে ফুটপ্রিন্টস থাকবে, কোনো না কোনো ভাবে একটা মিস্টেক করে আসবেন, ওই মিস্টেক থেকে ফরেনসিক হবে, দেন আপনাকে আইডেন্টিফাই করা যাবে। এটা ওইভাবে হিডেন থাকা যায় না। যাই হোক, সো চেষ্টা করবেন যে ইথিক্যালি সবকিছু করা। আচ্ছা, বাগ বাউন্টি আর পেন টেস্টিং। বাগ বাউন্টি মেইনলি হচ্ছে একটা ফ্রিল্যান্স রোল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে করতে পারেন না, এটা ডিপেন্ডস অন ইউ। কিন্তু পেনিট্রেশন টেস্টিং হচ্ছে একটা জব রোল, যে জায়গায় আপনার একটা রেসপন্সিবিলিটিস আছে। এবং এটা একটা মানে কি বলে পেন টেস্টিং রোলটা কাইন্ড অফ হচ্ছে আপনার কর্পোরেট সেক্টরে ধরলে এটা সেকেন্ড পজিশনের একটা জব, মানে এইটার পরে আপনি ম্যানেজার লেভেলে শিফট করতে পারবেন। মানে এন্ট্রি লেভেল এই জায়গায় হয় না, এটা মিড রেঞ্জ একটা রোল হিসেবেই বর্তমানে আইডেন্টিফাইড আর কি। তো এটা হচ্ছে পাবলিক প্রাইভেট প্ল্যাটফর্মেও আপনি বাগ বাউন্টি করতে পারেন, বাট পেন টেস্টিংটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্টের মাধ্যমে হয়, অর্থাৎ আপনার কোম্পানি হয়তো বা পাবে, কিংবা আপনাকে অ্যাজ ইন্ডিভিজুয়ালিও অনেকে অফার করতে পারে। এটা আপনার প্রোফাইল দেখে হোক বা লিঙ্ক লবিং এর মাধ্যমে হোক, যে কোনো ভাবে আপনি পাইতে পারেন। আচ্ছা, এখানে বাগ বাউন্টিতে আপনাকে পে করা হবে প্রত্যেকটা ভ্যালিড বাগের জন্য অর্থাৎ ভালনারেবিলিটিস এর জন্য। আর পেন টেস্টিং এ যেটা হয় সেটা হচ্ছে পার অ্যাসেসমেন্টের জন্য, অর্থাৎ আপনি টোটাল একটা পেন টেস্টিং করছেন একটা সিস্টেমে বা একটা অ্যাপ্লিকেশনে, দেন এটা যাওয়ার পরে আপনার সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল এই ওয়াইজ আপনি পেমেন্ট পাবেন। সেখানে যদি আপনি 2টা বাগও দেন, আপনার যদি কন্ট্রাক্ট হয়ে থাকে ২০০০, আপনি ২০০০ই পাবেন। যদি আপনি 50টা ভালনারেবিলিটিসও দেন, আপনি ২০০০ই পাবেন। আচ্ছা, বাগ বাউন্টিতে আরেকটা সুবিধা আছে যেটা হচ্ছে ফ্লেক্সিবল টাইমিং। সুবিধা না, খুবই অসুবিধা। এই জিনিসটা মানুষকে প্রচন্ড পরিমাণ লেজি বানায় দেয়। আর পেন টেস্টিংটা হয় মেইনলি একটা ডিউরেশন থাকে যে ২ সপ্তাহ বা ৩ সপ্তাহের মধ্যে আমার এই অ্যাপ্লিকেশনে এই কয়টা স্কোপ আছে, এই কয়টা আপনি উঠায় দিবেন। যতগুলো ফাইন্ডিংস পান আমাদের জমা দিয়ে দিবেন। তো আপনাকে ওই সময়ের মধ্যে ফাইন্ডিংস খুঁজে বের করে সেটা রিপোর্ট রেডি করে দেন দিতে হয়। পেন টেস্টিং এর রিপোর্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার ফাইন্ডিংস এর চেয়েও বেশি রিপোর্ট রাইটিং। আপনি ওখানে কোনো মিসম্যাচ করে ফেললে দেন এটা পরে সাফার করতে হয়। ওকে, ওকে। পেন টেস্টিং এর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ডিরেক্টলি পেন টেস্ট করতে পারবেন না। পেন টেস্টিং একটা স্কিল, মিনিমাম একটা স্কিল আপনার গেইন করতে হবে, দেন আপনি অ্যাজ এ পেন টেস্টার হিসেবে নিজে কনসিডার করতে পারেন। আর ডেফিনেটলি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাইতে হবে, একটা শেখার মেন্টালিটির মধ্যে দিয়ে যাইতে হবে এবং আপডেট থাকতে হবে। এখন ট্রেন্ডিং এ চলতেছে এআই। এখন এআই পেন টেস্টিং কিভাবে হয়? আমি পার্সোনালি হচ্ছে ইয়ার সাথে একটা এআই পাইছিলাম। তো সেখানে মোটামুটি প্রম্পট ইনজেকশনের মাধ্যমে হাবিজাবি ট্রাই করছিলাম। দেন কিছু ফাইন্ডিংস আমিও পাইছি। তো এখন মনে হচ্ছে যে না, পেন টেস্ট এলএলএম বা এআই পেন টেস্টিং এ একটু সময় দেওয়া দরকার, একটু ইনডিপ বোঝা দরকার জিনিসটা কিভাবে কাজ করে। তো এই যে নিজেকে অ্যাডপ্ট করা, ওয়েব অ্যাপ্লিকেশনে হিউজ মানে বাগ বাউন্টিতে ওয়েব অ্যাপ্লিকেশন আর মোবাইল অ্যাপ্লিকেশন হিউজ লেভেলে আছে।
আপনি চাইলে বাগ বাউন্টি করতে পারেন, বাট ফ্যাক্ট হচ্ছে এই জায়গায় যদি কেউ আটকে যায় আর যদি আপডেট না হয়, তাহলে আজ হোক কাল হোক এআই তো সামহাউ রিপ্লেস করবে, প্রত্যেকটা অর্গানাইজেশনে আস্তে আস্তে নিয়ে আসবে। তো ওইগুলা টেস্টিং এর সময় আপনি সাফার করবেন যে এখন শেখার সময় আছে, শিখি নাই, কিন্তু পরে যে অ্যাডপ্ট করতে একটু ঝামেলা হয়ে যায়, ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স থাকে না। তো এই জিনিসে একটু আপডেটও থাকতে হয়। আর লাস্ট ওয়ান, সিকিউরিটি প্রফেশনালস থিংক লাইক হ্যাকার্স, ওকে? তো আপনি একটা ভালনারেবিলিটি বা উইকনেস পাওয়ার পরে এটা হ্যাকার মাইন্ডসেটে আপনি কিভাবে দেখবেন এই জিনিসটা, এবং চিন্তা করতে হবে বোথ ওয়েতেই, যে আপনি অ্যাটাক করছেন, দেন এটার প্রিভেনশন বা ডিফেন্স মেকানিজম কি হইতে পারে, এবং ওই ডিফেন্স ইমপ্লিমেন্টেশনের পরে আপনি ফার্দার কি স্টেপ নিতে পারবেন। এই ধরনের ফাইন্ডিংস গুলো মোটামুটি মাথার মধ্যে রাখতে হয় বা নোটস করে রাখতে হয়, সামহাও আপনি যে কোনো ভাবে এটাকে রাখতে পারেন, বাট এইটাও ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা, একজন পেন টেস্টার হওয়ার পরে আপনি ইন ফিউচার কি কি ক্যারিয়ার অপরচুনিটিস পাবেন, সেটা হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার রোলটা পাবেন প্রথমে, তারপরে সিনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার, দেন স্টাফ সিকিউরিটি ইঞ্জিনিয়ার, দেন প্রিন্সিপাল সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এবং এটা শেষ করলে মোটামুটি সি লেভেলে আপনি যাইতে পারবেন পেন টেস্টিং। দেন এই রোল গুলা পেন টেস্টিং থেকে মুভ করলে এই রোল গুলো অফার করা হয়। দেন আপনি হচ্ছে সি লেভেল এক্সিকিউটিভ যারা আছে, সিসো বা সিসা হাবিজাবি যা কিছুই আছে, সি লেভেল এক্সিকিউটিভ পর্যন্ত রিচ করতে পারবেন। এবং অনেক ইয়ে আছে, ইঞ্জিনিয়াররাই আছে যারা ছোট রোল থেকে শুরু করে আস্তে আস্তে তারা সি লেভেল পর্যন্ত রিচ করছে আর কি। আর যদি নিজে বিজনেস করেন সবকিছু বোঝার পর, দেন এটা তো আপনার নিজের বিজনেসই হয়ে গেল, আপনি তখন শেয়ার হোল্ডারদের মধ্যে একজন। এনিওয়ে, তো কিছু সার্টিফিকেশন লাগে যেটা আর কি খুবই মানে কমন, সেটা হচ্ছে সিএইচ। আপনাকে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং, এটা মাস্ট, মানে সাইবার সিকিউরিটিতে আসলে ডেফিনেটলি এই সার্টিফিকেশনটা করতে হবে। দেন সিআরটি করতে পারেন, এটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন প্রোভাইড করে, বাট এই সিআরটি করার জন্য রিকোয়ার্ড হচ্ছে আরেকটা সার্টিফিকেট করতে হয়, ওদেরই হচ্ছে আরেকটা সার্টিফিকেশন আছে, ওইটা করার পর সিআরটি দিতে পারে আর কি। ওএসসিপি মোস্টলি ডিমান্ডেড মানে একটা সার্টিফিকেশন এখন বর্তমান সময়ে, মানে মোটামুটি আমি লিঙ্কডইনে যতগুলো বা গ্লাসডোরে যতগুলো জব ডিসক্রিপশন পড়ছি, দুইটা সার্টিফিকেট খুবই কমন, দুইটা না তিনটাই, মানে খুবই কমন, আপনি 50টা খুঁজলে মনে হয় 40টাতেই পাবেন বা 45টাতে পাবেন। সেটা হচ্ছে সিএইচ, ওএসসিপি আর জিপেন। জিপেনটা যদি আর কি ফিনান্সিয়ালি আপনি যথেষ্ট পরিমাণ ওয়েল হন, দেন জিপেনটা করাই বেটার আর কি। সিএইচটা করার পরে ডাইরেক্ট জিপেনে মুভ করাই ভালো। তো থ্যাংক ইউ, এই পর্যন্ত আমার ছিল, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রাইজ করে সরাসরি ভাইকে কোশ্চেন করতে পারেন। সরি আমি শুনতে পাচ্ছি না, একটু বলবেন? আমাদের পার্টিসিপেটদের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে সে একটু হ্যান্ড রাইজ করে কাইন্ডলি ভাইকে কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি বলেন স্যার। ভাইয়া ওই বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি একজন পেন টেস্টার হিসেবে জয়েন করতে যাই, তাহলে হচ্ছে আমার হুম, কি কি স্কিল থাকতে হবে, আর এই ক্ষেত্রে আসলে সার্টিফিকেশন লাগবে কিনা? সার্টিফিকেশন ছাড়া কি আমি মানে আচ্ছা, সার্টিফিকেশন কিছু কোম্পানিতে বেটার করে, কিছু জায়গায় করে না। ওখানে অরিজিনালি আপনার হচ্ছে ইয়েটাই দেখবে আর কি, স্কিল সেটটাই দেখে। তো স্কিল সেটটার মধ্যে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের যতগুলো ভালনারেবিলিটিস আছে সেগুলো আপনি কভার করবেন, এর জন্য বেস্ট রিসোর্স হচ্ছে পোর্টসুইগার। দেন আপনি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলোতে, মোবাইল অ্যাপ্লিকেশনে হয় কি এখন ম্যাক্সিমাম মোবাইল অ্যাপ্লিকেশন পেন টেস্টিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এপিআই পেন টেস্টিং, মানে আলটিমেটলি মোবাইল গুলোর এইচটিটিপি গুলো, রিকোয়েস্ট গুলো ক্যাপচার করে বারপে করে করে আপনার হচ্ছে এপিআই গুলো মানে এপিআই ভার্নাবিলিটিস খোঁজে, কিন্তু এটা টোটালি ডিফারেন্ট জিনিস। মোবাইলের একটা নিজস্ব স্ট্রাকচার আছে, এর মধ্যে ভার্নাবিলিটিস খুঁজে বের করাটাও একটা মানে এটাই আর কি মেইনলি মোবাইল পেন টেস্টিং বোঝায়। কিন্তু
অনেক সময় হয় কি এপিআই পেন টেস্টিং এর উপরও অনেকে চলে যায়। তো আপনি চেষ্টা করবেন যে যতগুলো সার্ফেস আছে, আপনি ওয়েব বলেন, মোবাইল বলেন, এই দুইটা মোটামুটি কভার করলে এজ এ পেন টেস্টার হিসেবে নরমালি জয়েন করতে পারবেন বাংলাদেশে। কিন্তু বেটার হয় যদি এর সাথে অ্যাক্টিভ ডিরেক্টরি করতে পারেন। আমিও যদি এখনো করতে পারিনি, বাট ট্রাইং যে ইনশাল্লাহ ভবিষ্যতে করে ফেলবো। সো জয়েন করার সুযোগ আছে। আর সার্টিফিকেশন একদম যে দরকার এরকমও না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি চাই, অনেক সময় চায় না। তো এটা ভ্যারি করে। পসিবল হইলে সিএইচ টা দিবেন, সিএইচ টা আসলে লাগে। জি ভাই, ধন্যবাদ ভাই। আর কেউ? এনিওন ভাই এলস? একজন কোশ্চেন করছে রিমোট জবের ব্যাপারে কিছু বলতেন যদি। আচ্ছা, রিমোট জবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা বলি, সেটা আপনারা লিঙ্কডইন, গ্লাসডোর, ইনডিডে যাবেন, যাওয়ার পরে পেন টেস্টিং হোক বা আপনি সকের হোক বা আপনি মানে অফেন্সিভ বা ডিফেন্সিভ যে কোনো একটা রোল ধরে ধরে জবটা সার্চ করবেন। করার পরে যতগুলো জব আছে, যত পুরানো হোক সমস্যা নাই, আপনি জবের ডিসক্রিপশন গুলো কপি করবেন ওয়ান বাই ওয়ান। করার পরে একটা কাজ করবেন, আপনি ম্যাচ করাবেন যে এই 10টা জবের মধ্যে কোন জিনিসগুলো খুবই কমন। তো আপনি চেষ্টা করবেন ওই কমন জিনিসগুলো কাভার আপ করার, বা আপনার সাথে মানে আপনি কাভার করছেন কিনা, ওইগুলো আপনি বোঝেন কিনা বা পারছেন কিনা। দেন আপনি আপনার মতো একটা সিভি বানাবেন এবং আস্তে আস্তে আগাইতে পারবেন। ফ্যাক্ট হচ্ছে আপনি যদি সবকিছুতে ওকে থাকে তাহলে রিমোট জবে অ্যাপ্লাই করবেন, এবং ইন্টারভিউর পরে স্ক্রিনিং হাবিজাবির পরে আপনি ডেফিনেটলি কোন একটা রোল পাবেন। রিমোট জবগুলো আসলে এই গ্লাসডোর, ইনডিড বা লিঙ্কডইন আপনি একটু খুঁজলেই মোটামুটি পেয়ে যাবেন। তবে ওরা যেগুলো চাই এই রিকোয়ারমেন্টস গুলো ডেফিনেটলি আপনি একটু ম্যাচ করে করে যদি এবল হন দেন ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন। আহ, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা লাস্ট একটা কোশ্চেন নিব, আমাদের হাতে সময় খুবই কম। আচ্ছা আচ্ছা, সিসিএনএ নেসেসারি না। আপনি যদি নেটওয়ার্কিং বোঝেন, মানে সাইবার সিকিউরিটিতে নেটওয়ার্কিং বুঝতে হয়, কিন্তু সার্টিফিকেশন মানে ডাজন্ট ম্যাটার। নেটওয়ার্কিং সার্টিফিকেশন সিকিউরিটি ফিল্ডে কি করব? তবে করে রাখলে ভালো। আপনি এটা বোঝাই যে আপনার একটা স্ট্রং ক্যাপাবিলিটিস আছে নেটওয়ার্কিং এ। এটা ভালো, মানে বুস্ট দিবে, কিন্তু এটা রিকোয়ার্ড মানে নেসেসারি কিছু না। আচ্ছা আচ্ছা, আহ লাস্টে একজন মনে হয় বলছে যে নতুন যারা সাইবার সিকিউরিটি, ওকে আপনি আগে সিলেক্ট করেন নিজে নিজে যে আপনি কোন ডোমেইনে কাজ করবেন, অফেন্সিভ না ডিফেন্সিভ। দেন অফেন্সিভের কি কি রোল আছে এগুলো একটু দেখেন। দেন ডিফেন্সিভে কি কি রোল আছে এগুলা দেখেন। সাইবার সিকিউরিটি তো হচ্ছে মানে নিজের একটা ইয়ের ব্যাপার, মানে ভালো লাগার ব্যাপার। ঠিক আছে, অনেকে অফেন্সিভ ভালো লাগে, অনেকের ডিফেন্সিভ ভালো লাগে। যার যেটা ভালো লাগে সে সেই দিকে মুভ করে, এবং ওই রোল ওয়াইজ একটা গাইডেন্স নিজেই বানাই। যেমন আমাদেরটা আমরা মোটামুটি নিজেরাই বানাইছি। কিন্তু হচ্ছে আপনার অনেকে এখন কেরিয়ার প্যাথ অনেক ইজি হয়ে গেছে, মানে হিউজ পরিমাণ রিসোর্স। আপনি যদি চ্যাট জিপিটি বলেন যে আমি ডিফেন্সিভ নিয়ে কাজ করব, তো প্রাইমারিলি আমি কিছুই জানি না, আমি কোন দিক থেকে শুরু করব, আপনি একটা প্রম্পট দেন এরকম, ও বেসিক কিছু দিয়ে দিবে। আপনি ওই বেসিকটা কভার করতে করতে আপনি বুঝে যাবেন যে আচ্ছা নেক্সটে আমার কি করতে হবে। তো রিসোর্স খুঁজে বের করা টাফ কিছু না। আপনার একটু নিজেরই চেষ্টা করতে হবে যে আমি একটু নিজে রিসোর্সটা বের করি। তারপর আপনি একটা জায়গায় আসলে হয় কি, ইন্ডাস্ট্রি লিডার যারা আছে এদের সাথে কথা বললে, মানে বেসিকটা জেনে আসার পরে কথা বললে তারা একটা কেরিয়ার গাইডলাইন্স ডেফিনেটলি দিবে। তো এটা একটু বেসিকটা যদি আপনি পার করে থাকেন দেন ডেফিনেটলি আপনি খুঁজেন আপনার ডোমেইনে কে কে কাজ করতেছে ভালো কোনো জায়গায়, ওনাদেরকে লিঙ্কডইনে রিচ করেন। আমার মনে হয় না যে সবাই ইগো নিয়ে বসে থাকবে, রিপ্লাই দিবে না, এরকম কিছুই না। রিপ্লাই দিবে ডেফিনেটলি। তবে ওই ভালো আছেন মন্দ আছেন এসব জিজ্ঞেস করার চেয়ে ডিরেক্টলি জিজ্ঞেস করা, মানে এক মেসেজে শর্টলি জিজ্ঞেস করাটাই ভালো। আর কিছু? আমি ডিফেন্সিভের না, বাট আপনি একটু এই ওয়েতে ট্রাই করেন, আমার মনে হয় ইনশাল্লাহ হেল্প পাবেন। আচ্ছা, আমার ধন্যবাদ আমাদের সিদ্দিকুর ভাইকে, যে এতটা ব্যস্ততার মধ্য থেকেও আপনি ভাই আমাদের সাথে সময় দিচ্ছেন এবং আপনার থটস গুলো আমাদের সাথে শেয়ার করছেন।
আমাদের আইসি সাইবার সিকিউরিটি ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইসি সাইবার সিকিউরিটি ক্লাবের পক্ষ থেকে আপনাকে আমাদের ছোট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ তো থ্যাংক ইউ এভরিওয়ান কষ্ট করে শোনার জন্য। আসলে এখন শোনার মানুষ কম পাওয়া যায়, তারপরেও কষ্ট করে অনেকে শোনে, এটা অনেক আহ, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর থ্যাংক ইউ। ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার। আমি শামসুল আলম স্যারকে বলবো তার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনাতো। সালাম আলাইকুম স্যার। তো প্রথমেই ধন্যবাদ জানাই সাইবার সিকিউরিটি ক্লাবকে এই ধরনের সুন্দর একটি ওয়েবিনার অর্গানাইজ করার জন্য। তো যারা এর পিছনে শ্রম দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আজকের আমাদের যে দুজন স্পিকার তোমাদেরকে তাদের মূল্যবান বক্তব্য ডেলিভার করেছেন, পাপান সাহা এবং মোহাম্মদ সাদিকুল ইসলাম। তো তোমরা জানো এই মুহূর্তে যে সকল সেক্টরে খুব জব ডিমান্ডিং এবং হাই পেড স্যালারি, তার মধ্যে সাইবার সিকিউরিটি অন্যতম। তো এটা দুই দিকে, একদিকে যেরকম জবের জন্য এটা দরকার, আরেকদিকে হচ্ছে আমাদের সিকিউর থাকার জন্য সাইবার সিকিউরিটির উপরে আমাদের একটা ভালো বিগিনার্স লেভেলের নলেজ অবশ্যই সবার থাকা উচিত। তো আমরা যদি সাইবার সিকিউরিটির থ্রেট গুলো সম্পর্কে প্রপারলি না জানি, তাহলে আমরা কিন্তু পদে পদে অনেক ধরনের বিপদে পড়বো। তো তোমরা জানো বাংলাদেশে একটা বড় ধরনের সাইবার সংক্রান্ত ফাইন্যান্সিয়াল লস হয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংকের। তো এরকম আমরা যদি এই সকল ব্যাপারে অ্যাওয়ারনেস যদি সকল সেক্টরে প্রপারলি না থাকে, তাহলে এই ধরনের বাংলাদেশ ব্যাংকের যেই প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে গেছিল, সেরকম অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হবে। শুধু টাকা না, আমাদের ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো পাচার হয়ে যাবে, আমাদের পার্সোনাল লাইফের অনেক ইনফরমেশন গুলো অন্যের কাছে চলে যাবে। তো এই জন্য আমি দুইটা সেক্টর বলবো, একটা হচ্ছে নিজে সিকিউর বা নিজের অর্গানাইজেশন সিকিউর বা দেশ সিকিউর জন্য সাইবার সিকিউরিটি প্রপার নলেজ আমাদের লাগবে। আর অন্যদিকে এটা ওয়ান অফ দ্য ডিমান্ডিং জব সেক্টর, হাইলি পেড জব সেক্টর। তো তোমাদের যাদের ভবিষ্যতে আগ্রহ আছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার, নিঃসন্দেহে আজকের এই ওয়েবিনার তোমাদের এক্ষেত্রে হেল্প করবে। তো আমি আবারও আমাদের গেস্ট স্পিকারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকের এই ওয়েবিনারটা অর্গানাইজ করার পিছনে কাজ করেছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা শুনেছো পার্টিসিপেন্ট ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনার এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের ওয়েবিনারে আপনার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের ওয়েবিনারে দুজন স্পিকার পাপন শাহ এবং মোহাম্মদ সাজিবুল ইসলাম ভাইয়াকে আমাদের অ্যালুমনাই মেন্টর যারা ছিলেন তারা আমাদেরকে হেল্প করছিল তাদের সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য। আমি এখন আমাদের আইএসসি অ্যালুমনাই ইরফানুল মুমতাসির ভাইয়াকে বলবো যে তার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আইসি সাইবার সিকিউরিটি ক্লাব এবং আমাদের ডিন স্যার শামসুল আলম স্যার এবং সাদিদ স্যার এবং জামিল স্যার, সবাইকে ধন্যবাদ এ ধরনের একটা প্রোগ্রাম ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আজকে প্রোগ্রামে পাপন ভাই এবং আকাশ ভাই যেগুলো প্রেজেন্ট করছেন, আমি মনে করি যে সবার আসলে ভালো লাগছে জিনিসপাতিগুলো। আমি স্যার হচ্ছে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস বলছেন, আমি বেশি কিছু অ্যাড করবো না। আমি জাস্ট ছোট একটা জিনিস হচ্ছে বা অ্যাডভাইস বলতে পারো জুনিয়রদেরকে দিয়ে রাখবো। সেটা হচ্ছে কি যে আপনারা যখন প্রোগ্রামিং শিখতেছেন বা যে ডেভেলপিং শিখতেছেন, আমাদের ইউনিভার্সিটির মেইন গোল কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপিং এর দিকে অ্যাকচুয়ালি যায়, মানে ম্যাক্সিমাম টাইম ডেভেলপারের দিকে যায়।
আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, দেন আমরা হচ্ছে ডেভেলপিং লাইনের দিকে শিফট করি। এবং এখন হচ্ছে সাইবার সিকিউরিটি ইন্টারেস্টেড স্টুডেন্টও দেখা যাচ্ছে, দ্যাটস গুড। তো সবার জন্য আসলে বলবো যে যখন আপনারা প্রোগ্রামিং শিখবেন, আপনাদের এই শিখার পাশাপাশি ট্রাই করবেন যে যে কোডিং গুলো আপনারা করতেছেন সেই ক্ষেত্রে আপনারা সিকিউর কোডিং এর যে ফোকাস সেটা আপনারা দিচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে হচ্ছে দুই দিক দিয়ে লাভ হলো, যারা সাইবার সিকিউরিটি ইন্টারেস্টেড তারা হচ্ছে আরো বেটার কোডিং এর আইডিয়া পেলেন, পাশাপাশি হচ্ছে আপনার কোন জায়গায় আসলে vulnerability থাকতে পারে, আপনি সিকিউর কোড আপনি সোর্স কোড অ্যানালাইসিস করার সময় আপনি আসলে জিনিসটা বুঝতে পারবেন যে আসলে তো এইভাবে থাকলেই জিনিসটা ভালনারেবল, এভাবে থাকলে জিনিসটা সিকিউর। তো এই জিনিসটা বুঝতে পারবেন। আর ডেভেলপাররা তো নিজেদেরকে ডিফেন্সিভলি বিল্ড করতেছে, পাশাপাশি জাস্ট এটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে আশা করি পুরো ইভেন্টটা ভালো লাগছে। যদি তাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনি করতে পারেন, অত হচ্ছে আমি আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় শেষ করতেছি আর কি।